ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির জন্ম নিলেও তা কখনো শিবিরের হোমগ্রাউন্ড হয়ে ওঠেনি, কখনোই ছিল না। এই ক্যাম্পাসে শিবির ঐতিহাসিকভাবে প্রতিকূল শক্তির মোকাবেলা করে এসেছে, অথচ 2025 সালের ডাকসু নির্বাচনে তাদের পক্ষে ভোটের বন্যা। প্রশ্ন জাগে, কিভাবে সম্ভব হলো এই ঘটনা? প্রথমত, প্রার্থী ফ্যাক্টর। শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম বা জিএস প্রার্থী SM ফরহাদ সহ অন্যান্যরা শিক্ষার্থীদের কাছে ভদ্র, যোগ্য, ক্লিন ইমেজের ছাত্রনেতা। জুলাই আন্দোলনের সময় তারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিপ্লব পরবর্তী সময়ে বঞ্চিত হলেও শিক্ষার্থীদের চোখে সাদিক ছিলেন আন্দোলনের মাস্টারমাইন্ড। চুরি, দুর্নীতি, ক্যাম্পাস সন্ত্রাস কোনোটির সাথেই তার নাম জড়ায়নি। ঢাবি শিক্ষার্থীরা এখন আর ঐতিহ্যবাহী রাজনৈতিক ক্যাডার চায় না, তারা চায় তাদের মতোই একজন ছাত্র যে নেতৃত্ব দেবে। এই ফ্যাক্টও শিবির নেতাদের এগিয়ে দিয়েছে বহু দূর। দ্বিতীয়ত, শিবিরের ভিকটিমহুড। 1.5 দশকেরও বেশি সময় ধরে অবর্ণনীয় দমন পীড়নের শিকার হয়েছে শিবির। আবরার ফাহাদ বা বিশ্বজিৎ দাসের মতো, যার তার গায়ে শিবির ট্যাগ লাগিয়ে তাকে নির্যাতন ও হত্যার সংস্কৃতি শিক্ষার্থীদের মধ্যেও ক্ষোভ জমিয়েছে। ভিকটিমহুড সব সময়ই সিম্প্যাথি জেনারেট করে, ঢাবির ক্ষেত্রেও হয়েছে তাই। তৃতীয়ত, আন্ডারগ্রাউন্ড শক্তি গঠন। ফ্যাসিবাদী শেখ হাসিনার আওয়ামী লীগ আমলে চরম নির্যাতন নিষ্পেষণের মধ্যেও ক্যাম্পাসে শিবির আন্ডারগ্রাউন্ড রাজনীতি চালিয়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে। অন্যরা যখন বিভ্রান্ত, শিবির তখন নীরবে নিজেদের সংগঠিত করেছে। চতুর্থত, সামাজিক ইসলামাইজেশন। আওয়ামী দুঃশাসন, বৈশ্বিক পরিবর্তন ও সমাজে ইসলামাইজেশনের প্রভাব সব মিলিয়ে রাজনৈতিক ইসলামকে শিক্ষার্থীরা বিকল্প শক্তি হিসেবে দেখতে শুরু করেছে। এই ভোট ব্যাংক ছাত্রদল বা বামপন্থীরা ধরতে পারেনি, কিন্তু শিবির ধরেছে। পঞ্চমত, ডাকসু নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বীদের ক্যাম্পেইনের ব্যর্থতাও একটি বড় কারণ। ছাত্রদল অগাধ টাকা খরচ করেছে, কিন্তু প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ ছিল নেতিবাচক। মুক্তিযুদ্ধের বয়ান ব্যবহার করে আসলে তারা নিষিদ্ধ ছাত্রলীগের স্মৃতি ফিরিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা এটাকে আওয়ামী রাজনীতির ভাঙা ক্যাসেট মনে করেছে। রাজাকারের বাচ্চারা, পাকিস্তানের বাচ্চারা, পিঠের চামড়া রাখবো না, রাজাকারের বাচ্চারা। উদ্ধত ছাত্রদল নিজেদের জয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিল। এর ফলে পুরো এন্টি এস্টাবলিশমেন্ট ভোট শিবিরের বাক্সে চলে যায়। বাকছাস, কার্যত কোনো ক্যাম্পেইনই করতে পারেনি। বিশৃঙ্খল, নেতৃত্বহীন ও ভেতরে ভেতরে মন ভাঙা একদল প্রার্থী ছিল তারা। ষষ্ঠত, ছাত্রী ভোটারদের চমকে দেওয়া ভূমিকা। রোকেয়া, শামসুন নাহার ও সুফিয়া কামাল হলের মেয়েদের বড় অংশ শিবিরকেই ভোট দিয়েছে। তাদের যুক্তি অনুসারে ছাত্রদল নিরাপত্তাহীনতা আর আতঙ্কের প্রতীক। কোন সময় আপনি বলেন, কোন জায়গায় কোন সময় শুনিনি আমরা কোন আশা। বাকছাস, ধান্দাবাজ আর অগোছালো। বামপন্থীরা আওয়ামী লীগপন্থী ও নোংরা নেশাখোর ইমেজের। ফলে ছাত্রীরা শিবিরকে ক্লিন ইমেজের কারণে নির্ভরতার জায়গা হিসেবে দেখেছে। সপ্তমত, সতর্কবার্তা। ঢাবির এই জয় শিবিরের জন্য ঐতিহাসিক হলেও আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই। যদি শিবির ভেবে নেয় এটা তাদের চিরস্থায়ী বন্দোবস্ত, তাহলে তারা একই ভুল করবে যেটা একসময় ছাত্রলীগ করেছে। তাই ডাকসু নির্বাচনে বিজয়ের পর জুলাই আন্দোলনের হিরো ও গাজীদের উদ্দেশ্যে লেখা একটি কৌশলপত্রে 5 দফা নির্দেশনায় বিরোধী পক্ষ, মিডিয়া, জামায়াত শিবিরের সঙ্গে সম্পর্ক এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আজ থেকেই বিরোধী পক্ষগুলো এক হয়ে ষড়যন্ত্র শুরু করবে। বিশেষ করে ছাত্র শিবিরের ভুয়া ভদ্রবেশী অনুপ্রবেশকারীরা নারী হয়রানি সহ বিভিন্ন কেলেঙ্কারি ঘটাতে পারে। ছাত্র রাজনীতিতে নারী হয়রানির অভিযোগ বরাবরই স্পর্শকাতর বিষয়। এটাকে আগে ভাগেই প্রতিরোধ কৌশলের অংশ করা হয়েছে। নির্দেশনায় স্পষ্ট করে প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, বিডি নিউজ, টাইমস অব বাংলাদেশ সহ কয়েকটি মিডিয়ার নাম উল্লেখ করা হয়েছে। এসবকে
ভারতীয় আধিপত্যবাদী মিডিয়া হিসেবে অভিহিত করে বলা হয়েছে, তারা তুলতুলে হাসিয়ার ব্যবহার দিয়ে গলিয়ে এমন কিছু করিয়ে নেবে যেই ভুল পরে শুধরানো যাবে না। বিকল্প মিডিয়ার প্রতি আস্থা রাখার বার্তা আছে। ডাকসুর নির্বাচিত ২৮ সদস্যের মধ্যে অন্তত একজন সাবেক ছাত্রলীগার থাকার কারণে বৈঠকের তথ্য গোপন থাকবে না, এমন আশঙ্কাও আছে নির্দেশনায়। বিশ্লেষণ বলছে, এটি কার্যত এক ধরনের ভীতি, যেখানে ছাত্র নেতারা নিজেদের সকল গোপন কথা যেন প্রকাশ করে না দেয়, সে সতর্কতা দেওয়া হয়েছে। জামায়াত শিবির প্রসঙ্গে নির্দেশনাপত্রে বলা হয়েছে, মুরব্বি তথা জামায়াতের বড় ভাইরা যেন হুসহাস করে ডাকসু ভবনে এসে ভিপি জিএসের সঙ্গে না বসে। সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, শুধু শীর্ষ নেতৃত্ব নয়, সাধারণ সদস্যদেরও ভারতীয় এজেন্ট ও মিডিয়ার নিশানায় পড়তে হবে। ভুল করলেই সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে যাবে। তাই ডাকসুর নতুন নেতৃত্বের জন্য এখন এক ধরনের অব্যাহত সতর্কতার নীতির যুদ্ধ শুরু হলো। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে। নির্দেশনাপত্রের শেষ লাইন, আমাদের ভাইয়েরা এতটাই স্মার্ট যে অনেক বড় বড় ষড়যন্ত্র তাদের দমাতে পারেনি। এই আত্মবিশ্বাসে ভরপুর বক্তব্য যেমন ভবিষ্যতের লড়াইয়ের ইঙ্গিত দেয়, তেমনি ভবিষ্যৎ করণীয় নিয়ে নতুন পরিকল্পনা ভাবনার প্রস্তুতিরও ডাক দেয়।